শুরু করছি দুর্বিপাক এর ষষ্ঠ ও শেষ পর্ব। ভোরের ধূসর আলো জানালা গলে ঢুকতেই ঘুম ভেঙে গেল ওর। শুনল একা একা বকবক করছে ডবসন। চেয়ে দেখল বেনেন, আর সবাই ঘুমিয়ে আছে। নাক ডাকছে ব্যাগলের, ফ্রৎফো ফ্রৎফো। মাঝে মাঝে পাল্টা জবাব দিচ্ছে ডাকোটা। ঠিক কুলিয়ে উঠতে পারছে না। মাথার তলে দুহাত বেঁধে সিলিং এর দিকে চেয়ে কথা বলে চলেছে ডবসন। কান খাড়া হয়ে গেল বেনেনের। বুঝলো এগুলো হোয়াইটম্যানের কথা। অবিশ্বাস্য মুখস্থ বিদ্যার বলে এই মুহূর্তে হোয়াইটম্যান হয়ে গেছে বোকা ডবসন। ম্যাপটা দেখো কর্ডি, উত্থান পতনহীন স্বরে বলছে দানব। বেসিনের কোথায় কি আছে সব এঁকেছি। এই যে দেখো, এটা দক্ষিণ পশ্চিম দিক। এখানে লুকোবার শত শত জায়গা আছে। গরুগুলো কোনো একটা রেভিনে লুকিয়ে রাখবে তুমি। এমন জায়গা বাঁচবে যাতে দুজন লোকই পাহারা দিতে পারে। আমরা বেচার জন্য গরু সরাচ্ছি না। রাসলিং ভেবে খামোখা ভয় পেও না। কেউ যদি দেখে ফেলে লড়ার দরকার নেই, পালাবে। চেষ্টা করবে যাতে চেহারা চিনতে না পারে। রক, বেনান আর ব্যাগলে ছাড়া আর কেউ জানে না তোমরা আমার হয়ে কাজ করছো। ডাকোটাকে ওদের ঘাড়ে গছিয়ে দিয়েছি। ওরা দুজন জানলেও কিছু করতে পারবে না। প্রাণের ভয়ে এখন পাহাড়ে জঙ্গলে পালিয়ে বেড়াচ্ছে ওরা। তোমরা বেসিনে নতুন, তাই সহজে কেউ চিনে রাখতে পারবে না। চোখের কোণে ব্যাগলেকে নড়তে দেখে বেনান বুঝল বুড়ো ভাল্লুকের ঘুম ভেঙেছে। কান পেতে শুনছে এখন। লম্বা করে শ্বাস নিল ডাকোটা। দম ফেলার শব্দ হলো না। আমি আশা করছি রান্সগুলো হাতে আসা পর্যন্ত গরুগুলো কেউ খুঁজে পাবে না, বলল দানব। কিন্তু যদি ওগুলো কেউ খুঁজে পায়, হতাশ হবার কোনো কারণ নেই। আর একটা তুরুপের তাস আছে আমাদের হাতে। রানসাররা যদি গরু বিক্রি করে, টাকা হাতে পাবে নরম্যান। যে করে হোক নিশ্চিত করতে হবে যাতে টাকাগুলো ওদের হাতে না দিতে পারে। এখন তোমরা রওনা হয়ে যাও। বেসিনে পৌঁছতে পৌঁছতে আঁধার হয়ে যাবে। দানব চুপ হয়ে যেতে বুট পড়তে শুরু করলো বেনেন। কি বুঝলে? কুনিয়ে ভর দিয়ে জানতে চাইল ডাকোটা। অনেক কিছু, উঠে দাঁড়ালো রক। মীরা, জেগে গিয়ে থাকলে তাড়াতাড়ি ব্রেকফাস্টের ব্যবস্থা করো। ব্যাগলে জুতো পরে নাও, আমাদের বেরোতে হবে। ডাকোটার দিকে চাইল সে। তুমি আর মীরা এখানেই থাকবে। মেলার জন্য স্কুল বন্ধ, কোনো অসুবিধা হবে না। তোমরা কোথায় যাবে? শহরে। গরু খুঁজে পাওয়া যেতে পারে মাথায় রেখে পরের চিন্তা আগেই করে বসে আছে হোয়াইটম্যান। নরম্যান ফক্সের সঙ্গে রানসারদের লেনদেন, ক্যাটল কিনে রেল কোম্পানি সবার টাকা তাকেই বুঝিয়ে দেবে। কর্ডির পরবর্তী দায়িত্ব হচ্ছে ওই টাকা কেড়ে নেওয়া। ডবসনের কি হবে? স্টোভ নিয়ে ব্যস্ত মীরা জানতে চাইল। ডবসনও এখানেই থাকুক। যদি কথা বলে মন দিয়ে শোনো, পরে আমাদের কাজে লাগবে। তোমাদের শহরে যাওয়া ঠিক হবে না, বলল ডাকোটা। আমাকে সাহায্য করছো বলে আইন তোমাদের খুঁজছে। আইনের সঙ্গেই দেখা করতে যাব। গম্ভীর হয়ে গেল বেনেন। স্লিম ডিকেন্সকে বলতে হবে হোয়াইটম্যানের পরিকল্পনার কথা। এর মধ্যে যদি দেরি হয়ে গেছে কিনা কে জানে। কর্ডি নরম্যানের কাছ থেকে গরু বিক্রির টাকা ছিনিয়ে নিয়ে থাকলে নিজেদের পায়ে দাঁড়াবার শেষ সুযোগটাও হারিয়েছে ল্যাটিগোর রানসাররা। দ্রুত গতিতে মাইলের পর মাইল পেরিয়ে এলো ওরা। বেনেনের মন দুশ্চিন্তায় ভারী হয়ে আছে। ল্যাটিগোয় কি পরিস্থিতি দেখবে ও জানে না। অনুভব করছে শেষ মোকাবেলার সময় খুব কাছেই। শহরের বাইরে থামল ওরা। হ্যাটের কানা সামনে টেনে দিল যাতে চট করে কেউ চিনতে না পারে। একটা সিগার ধরালো বেনেন। তারপর হাঁটার গতিতে বড় রাস্তা ধরে শহরে ঢুকল। সকাল 11টা।
শহর ব্যস্ত থাকার সময় এটা নয়। এই সময়টায় পশ্চিমের বেশিরভাগ শহর থাকে শান্ত। বোর্ডওয়াকে দু একজন পথচারী, এক আধটা ঘুমন্ত মাতাল, দু চারজন বাচ্চার ধুলোয় হুটোপুটি করে খেলার স্বাভাবিক দৃশ্য। সেলুনগুলো থাকবে প্রায় নির্জন। সন্ধ্যের দিকে জমে উঠবে ব্যবসা। কিন্তু আজকে ল্যাটিগোর পরিবেশ সম্পূর্ণ অন্যরকম। দুধারের বোর্ডওয়াক ঘেঁষে পার্ক করা রয়েছে অনেকগুলো বাকবোর্ড। হিচফ্রেলে হরেক জাতের ঘোড়া। মেলা চলছে, কিন্তু বেনেন পরিষ্কার বুঝল আজকে এত লোকের এক জায়গায় সমবেত হওয়ার মেলার কারণে নয়। সেলুনগুলো বড় বেশি ব্যস্ত। কানে আসছে অসংখ্য লোকের সম্মিলিত চিৎকার, চেঁচামেচি, গুঞ্জন। আওয়াজের ধরনটা শুনেছ? শিউরে উঠল ব্যাগলে। আমি আগেও শুনেছি, একবার শুনলে বলা যায় না। ওরা ফুর্তি করতে মদ গেলছে না, গা গরম করছে। ওরা গা গরম করছে কাউকে ঝুলিয়ে দেওয়ার জন্যে। চুপ করে থাকলো বেনান। বুঝতে ওর দেরি হলো না লোকগুলো কেন উত্তেজিত। চৌকস হোয়াইটম্যান খেপিয়ে তুলেছে ওদের। খোঁজ নিলে হয়তো দেখা যাবে নিজের পয়সায় মদ খাওয়াচ্ছে। কোর্ট হাউসের সামনে ঘোড়া থেকে নামলো ওরা। লনে রাখা ব্রাশ কামানটাকে পাশ কাটিয়ে এগোলো বেনান। ঘুরে দেখলো ব্যাগলে আসছে কিনা। আসছে। চোখ পড়ল নরম্যান ফক্সের ব্যাংকের উপর। মনে খটকা লাগলো ওর। ব্যাংকের জানালার শেডগুলো নামানো, দরজাটা বন্ধ। হিচড়েলে দুটো ঘোড়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, দুটোতেই নরম্যান ফক্সের ব্র্যান্ডিং। পা বাড়ালো বেনান। দরজা খুলে ঢুকলো কোর্ট হাউসে। লম্বা একটা হলওয়ে, কেউ নেই। দুধারে অফিসগুলোর দরজা। ম্যারেজ রেজিস্টার দরজা পেরিয়ে স্লিম ডিকেন্সের নাম লেখা দরজা খুলে ভেতরে ঢুকলো ওরা। অস্ত্রের দিকে হাত বাড়িও না স্লিম। ব্যাগ লেখে দরজা বন্ধ করতে ইশারা করলো বেনান। দরজা বন্ধ হওয়ার শব্দ পেয়ে বলল, আমরা তোমাকে সাহায্য করতে এসেছি। তোমার উচিত আমাদের বদলে কর্ডিকে ধরা। ডাকাতি করবে সে। চামড়া ফাটা সুইভেল চেয়ারে বসে বড় বড় চোখে ফ্যাকাশে চেহারায় চেয়ে থাকলো শেরিফ। একটা রোল টপ ডেস্কের পেছনে বসে আছে সে। ডেস্কটার উপরের অংশ স্পারে ঘষা আর সিগারেটের পোড়া দাগে ক্ষত বিক্ষত হয়ে আছে। ডেস্কের একধারে দেয়ালের গা ঘেঁষে একটা রংচটা ফাইলিং ক্যাবিনেট। শেরিফের উল্টো দিকে বসার জন্য দুটো চেয়ারও আছে। একটা স্টোভ জ্বলছে ফাইল ক্যাবিনেটের পাশে। ঘরটা বেশ বড়। আসবাবপত্র এত কম যে ফাঁকা ফাঁকা লাগছে। তোমাদের সঙ্গে আমার শত্রুতা নেই, জবান ফিরে পেয়ে বলল শেরিফ। ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলে হতাশ চেহারায় বেনানকে দেখল। আমি কারো শত্রু নই। তোমাদের পাল্লায় পড়ে গত কয়েকদিনে মাথাটা গেছে আমার। চোখে প্রশ্ন নিয়ে চাইল বেনান। হোয়াইটম্যান আর হাডসনের দুরকম কথায় মাথা গলিয়ে গেছে। কাঁপা কাঁপা হাতে সিগারেট ধরালো স্লিম। একামে ডিটেংটিং এর সমস্ত বই আরেকবার পড়ে ফেলেছি। তাতে আরো ক্ষতি হয়েছে। আমার মাথা দিয়ে ভাপ উঠছে। জাদুঘর লাগবে না, যে কেউ মাথায় তাওয়া বসিয়ে ডিম ভাজতে পারবে। তুমি বলছো কর্ডিকে ধরতে, ধরবো যে, প্রমাণ কোথায়? হাডসন বলছে জুবিলিতে লোকটা তাকে সার্চ করে কিছু নেয়নি। বড় কোনো দোষ করেনি কর্ডি, অন্তত আটকে রাখার মতো কিছু না। তাও হাডসন ব্যাচ পড়ে থাকলে বলা যেত কর্ডি লোকটা অফিসারের কাজে বাধা সৃষ্টি করেছে। আমাদেরকে ওরা ট্রেন থেকে জোর করে নামিয়েছে, সেটার কি হবে? জানতে চাইল ব্যাগলে। প্রমাণ কই? ম্যাকমিলান হয়তো সাক্ষী দিত, কিন্তু সে গেছে ডিভিশন হেডকোয়ার্টারে। এদিকে গতকালের পর থেকে কর্ডিকে আর দেখিনি। শেরিফ বিপদের কারণ হবে না বুঝতে পেরে হোলস্টারে 6 গান পড়ল বেনেন। আচ্ছা, গতকাল নরম্যান ফক্স গরু নিয়ে ফেরত এসেছে? হ্যাঁ, মাঝরাতে রেল কোম্পানি কিনেও নিয়েছে। ওগুলো এখন ডিপোর দক্ষিণে চড়ে বেড়াচ্ছে। তার মানে টাকা এখন ফক্সের হাতে, আর বেলুন? মুখ কালো হয়ে গেল শেরিফের। টাকা নরম্যানের কাছে নেই। রাতের বেলা ডিপো থেকে একা ব্যাংকে ফিরছিল। মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে কে যেন সমস্ত টাকা নিয়ে গেছে। কে মেরেছে দেখেনি নরম্যান ফক্স। তার ছেলেরা ওয়াগনে করে বেলুন নিয়ে এসেছে। ফ্রেঞ্চ লোকটা একটুও দেরি করেনি, গোছগাছ করে ট্রেনে চেপে পুবে চলে গেছে। অবস্থা কি বুঝলে? চোখ বুঝল শেরিফ।
দরজায় পিঠ ঠেকিয়ে হেলান দিল বেনান। পা দেহের ওজন রাখতে পারবে না বলে মনে হলো ওর। ইচ্ছে হলো মাথার চুল ছিঁড়ে ফেলে। শহরে আসতে বড় দেরি হয়ে গেছে। শুধু যদি দানবটা কালকে সন্ধ্যায় মুখ খুলত। খানিক পরে নিজেকে সামলে নিল সে। বলল, নরম্যান ফক্সের টাকা এখন হোয়াইটম্যানের ভল্টে। বিশ্বাস না করলে নিজে গিয়ে দেখতে পারো। সেই কর্ডিকে দিয়ে রাসলিং করিয়েছে, ডাকাতিও তারই কাজ। এখন আমারও তাই বিশ্বাস। হাডসনের সঙ্গে আলাপ করেছি। আমি জানি সবকিছুর পেছনে হোয়াইটম্যানের হাত আছে, কিন্তু কি করব বলো? বুঝতে পারছি সবই, কিন্তু কিচ্ছু প্রমাণ করতে পারবো না। সব নোটই দেখতে একরকম। ভল্ট খুলে দিলেও নরম্যানের টাকা আলাদা করি কি করে? তাছাড়া এখন শহর ছাড়া সম্ভব নয়। আমাকে এখন এখানে থাকতেই হবে। নরম্যানকে বাঁচানোর শেরিফ হিসেবে আমার দায়িত্ব। দীর্ঘশ্বাস ফেলে চোখ খুলে বেনানকে দেখল ডিকেন্স। হাতের নেভা সিগারেটটা জ্বালিয়ে টান দিয়ে ধোঁয়া ছাড়ল। তারপর বলল, মেলা দেখতে ল্যাটিগোর বেশিরভাগ রানসাররা এসেছে আজকে। কাউবয়রাও বাদ যায়নি। ওদের বিনে পয়সায় মদ গেলাচ্ছে হোয়াইটম্যান। খবর চাউর করে দিয়েছে। সবাই এখন জানে রানসারদের গরু বেচার টাকা খুইয়েছে ব্যাংকার। নরম্যানের সঙ্গে কথা বললে রানসাররা বুঝে যাবে তারা ক্ষতিগ্রস্ত হলে লাভটা কার। সেজন্য সবাইকে উত্তেজিত করে তুলেছে হোয়াইটম্যান, যাতে কেউ নরম্যানের ধারে কাছে না ঘেঁষে। শুনলাম এর মধ্যেই কথা উঠেছে, ব্যাংক ভেঙে ভল্টের টাকা রানসাররা ভাগ করে নিতে চাইছে। পেটে আরো মদ পড়লে ব্যাংকে আগুন ধরিয়েও দিতে চাইবে ওরা। ব্যাংকের হিচড়েলে দুটো ঘোড়া দেখলাম, ওগুলো কাদের? নরম্যান আর হাডসনের। ওরা ভেতরে তৈরি হয়ে বসে আছে। মাতাল রানসাররা আক্রমণ করলে ঠেকাতে চেষ্টা করবে। এই জন্যই আমাকেও শহরে থাকতে হবে। ব্যাংকে হামলা হলে সেটা ঠেকানো আমার দায়িত্ব। উঠে দাঁড়ালো শেরিফ স্লিম ডিকেন্স। টেবিল থেকে এক গাদা কাগজ তুলে জ্বলন্ত স্টোভে ঠেসে দিল। আগুন জ্বলে উঠল দাউ দাউ করে। কিসের কাগজ ওগুলো? জানতে চাইল কৌতূহলী ব্যাগলে। একামে ডিটেকটিং অ্যান্ড ক্রিমিনোলজির করেসপন্ডেন্স কোর্স। এখন বুঝতে পারছি, যে লোক যত বেশি পড়ে তত বেশি বিপদ তার ঘাড়ে চাপে। কিচ্ছু কাজে দেয় না, যত সব ফালতু কথাবার্তায় ভরা। এসব পড়ে সময় নষ্ট না করলে এতদিনে আমি হোয়াইটম্যানের শয়তানি ধরে ফেলতে পারতাম। তাহলে হুইস্কি গিলে নরম্যানের মতো বিশ্বস্ত বন্ধুকে রানসাররা ভুল বুঝছে। অবিশ্বাস ঝরে পড়ল ব্যাগলের কণ্ঠ থেকে। ব্যাপারটা তার মাথায় ঢুকছে না। কই, সেও তো কম হুইস্কি খায়নি, কিন্তু কখনো কোনো বন্ধুকে। একদিনের উস্কানিতে ওরা নরম্যানের শত্রু হয়নি। বছরের পর বছর ধরে হোয়াইটম্যান ওদের কান ভারী করছে। এমনকি গত শীতে নরম্যানের কাছ থেকে টাকাও চায়নি। রানসাররা সোজা গিয়ে চুক্তি করেছে হোয়াইটম্যানের সঙ্গে। ওরা জানে ডাকোটা ডাকাতি করার পর থেকে আজও ব্যাংকার সচ্ছলতার মুখ দেখেনি। তবুও রেল কোম্পানি গরু কিনবে শুনে তার কথায় সবাই রাউন্ড আপ করেছিল। প্রথমে চুরি হলো সেই গরু, তারপর নরম্যানের কাছ থেকে ডাকাতি হলো গরু বিক্রির টাকা। ওরা আর বিশ্বাস করতে পারছে না নরম্যান ফক্সকে। ওদের দোষ দেয়া যায় না, কি বলো? চুপ করে থাকলো ব্যাগলে। বেনান বলল, ওরা ওদের টাকা চায়। ব্যাংকের ভল্ট ভেঙে আর কত পাবে? টাকা কত পাবে সেটা মাতাল রানসারদের কাছে বড় কথা নয়। শত্রুর ক্ষতি করতে পারাটাই আসল হয়ে দাঁড়িয়েছে। থ্যান আশারের খোঁজ জানতে চেয়ে ওহাইওর অ্যাশল্যান্ডে যে টেলিগ্রাম পাঠিয়েছ তার জবাব এসেছে? প্রসঙ্গ পাল্টালো বেনান। হ্যাঁ। পকেট থেকে হলুদ রঙের পাতলা একটা কাগজ বের করে বেনানের হাতে দিল শেরিফ। কাগজের ভাঁজ খুলল বেনান। ওতে লেখা, অ্যাশল্যান্ডে কোনো থ্যান আশার নেই। স্টপ। তোমাদের বর্ণনা থ্যান এলমার নামের এক খুনির সঙ্গে মেলে। স্টপ। 15 বছর আগে লোকটা পালিয়েছে। স্টপ। তার নামে জীবিত বা মৃত ধরিয়ে দেবার পুরস্কার ঘোষণা করা হয়েছে। স্টপ। থ্যান আশারকে আটক করো। স্টপ। সম্ভবত থ্যান আশার আর থ্যান এলমার একই লোক। স্টপ। ইচ্ছে করলে একমে ডিটেকটিং অ্যান্ড ক্রিমিনোলজির অ্যাডভান্স কোর্স করতে পারো। স্টপ। প্রিলিমিনারি ট্রেনিং প্রাপ্তদের জন্য কমিশনের ব্যবস্থা আছে। অ্যাশারি এলমার হয়ে থাকলে আর কখনো অ্যাশল্যান্ডে ফিরবে না। বেনান পড়া শেষে মুখ তোলায় বলল শেরিফ।
ধরে নেওয়া যায় ওই টাকা নরম্যান আর ফেরত পাচ্ছে না। কিন্তু টাকা নরম্যানের দরকার। চিন্তিত চেহারায় ব্যাগলের দিকে চাইল বেনেন। বুড়ো খোকা, তুমি শরীফের সঙ্গে থাকো, ওর সাহায্য দরকার হবে। আমি একটু ঘুরতে যাচ্ছি, চেষ্টা করব রাত গভীর হওয়ার আগেই ফিরে আসতে। সত্যি কথাটাই বলো, বলল ব্যাগলে। যাচ্ছ কোথায়? তোমার না জানাই ভালো, যাচ্ছি কাঁটা দিয়ে কাঁটা তুলতে। দরজা খুলে বেরিয়ে এলো বেনেন। সেলুনগুলোয় একবার করে ঢু মারল সে। বুঝে গেল হোয়াইটম্যান আর গিলিয়ান পেনরোজ শহরে নেই, শৌখিন সারিটা নেই কোথাও। একজন বারম্যানের কাছ থেকে সে জানল রানসারদের মদ খাওয়ানোর জন্যে যাবার আগে সব কটা সেলুনে টাকা রেখে গেছে হোয়াইটম্যান। এখনো পুরোপুরি কাণ্ডজ্ঞান হারায়নি ল্যাটিগো রানসাররা। প্রত্যেকের সামনে আধ খালি হুইস্কির বোতল। কাউবয়রা বরং কিছুটা বেশি বেসামাল, মুফতে পেয়ে মদকে পানি মনে করছে ওরা। একটা রেস্তোরাঁয় পেট পুরে খেয়ে ডিপোয় গেল বেনেন। খোঁজ নিয়ে জানলো ওদের ঘোড়া দুটো জুবেলি থেকে এসেছে। ব্যাগলেটটা রেল কোম্পানির জিম্মায় রেখে নিজের স্ট্যালিয়নটা ছাড়িয়ে নিল সে। ওয়াগন রোড ধরে এগোলো দূরের পাহাড়ি ল্যাটিগো পাস লক্ষ্য করে। নিজের ঘোড়ায় চড়ে স্বস্তি লাগছে ওর। অভিজ্ঞতা থেকে জানে ছুটতে পারে ওর স্পিড। বাতাস বিশ্বাসঘাতকতা না করলে 1 মাইল দূর থেকে আইনরক্ষকদের নোংরা গায়ের গন্ধ পায়। এখনো ওকে আউটল ঘোষণা করা হয়নি, ভাবল বেনেন। তবে শিগগিরই ঘোষণা করা হবে, সন্দেহ নেই কোনো। ডাকোটাকে সাহায্য করা যদি মাপও করে দেয়, এখন সে যা করতে যাচ্ছে তা মাফ করবে না গভর্নর। হাসল বেনেন, অনাবিল হাসি। কোনো ভয়ভীতি নেই তার মনে, কোনো ক্ষোভ নেই। নিঃস্বার্থভাবে একটা কাজ করতে যাচ্ছে সে। করছে হোয়াইটম্যানকে ঠেকাতে, রানসারদের ভাগ্য পরিবর্তনের জন্য। ডাকোটার ঋণ শোধ করতে হবে ওকে। ডাকোটা চেয়েছিল নরম্যানকে লুটের টাকা ফিরিয়ে দিয়ে পাপ মোচন করতে, তাই করবে সে। ডাকোটাকে সাহায্য করবে, জীবনের ঝুঁকি নিয়ে হলেও নরম্যান ফক্সকে গরু বিক্রির টাকা ফেরত এনে দেবে। নিঃশব্দ হাসিতে আরেকটু প্রসারিত হলো বেনেনের ঠোঁট। ভালোই হয়েছে, ওর রিওয়ার্ড পোস্টারের ছবিটা দেখে ঘোড়ার দল লজ্জা পায়। গত 24 ঘন্টা ধরে আকাশ ভার হয়েছিল। দুপুরের আগেই আকাশ ভার খোলাসা করতে মনস্থ করল। শুরু হলো অঝোর ধারায় বৃষ্টি। কনকনে ঠান্ডা বাতাস ধেয়ে এলো উত্তরের পাহাড় থেকে। কেঁপে উঠল পৃথিবী মুহুর্মুহু বজ্রের শব্দে। ধূসর আকাশ চিরে সাপের মতো কিলবিল করতে লাগলো বিদ্যুতের আঁকা পাকা রেখা। বৃষ্টি মাথায় নিয়ে স্কুল হাউস বেরোলো বেনান। দুপাশে গাছ ঘেরা পাহাড়ি ট্রেল ধরে এগিয়ে চলল। আকাশের কান্না ভেজা মাটিতে থপথপ শব্দ করছে ওর স্পিডির ঘুর। সন্ধ্যের ঘণ্টাখানেক আগে মেঘ ঘন কালো আকাশের পটভূমিতে ইগলস আইরির আলো দেখল। গতি কমালো স্পিডের। জঙ্গলের কিনারায় পৌঁছে বাঁধল ঘোড়াটা। বাড়িটার দিকে সাবধানে পা বাড়ালো, যাতে কেউ ওকে দেখতে না পায়। এই মুহূর্তে সম্পূর্ণ সতর্ক বেনেন। ঝোপের আড়ালে দাঁড়িয়ে আছে। দেখল বার্ন, কিচেন আর রান্স হাউসটা। বার্নে আলো জ্বলছে, সামান্য আভাস আসছে কাঠের দেয়ালের ফাঁক ফোকর দিয়ে। সম্ভবত জায়গার অভাবে আপাতত ওখানে ঘাঁটি গেড়েছে কর্ডির সঙ্গীরা। বার্নকে যতটা সম্ভব দূরে রেখে রান্স হাউসের সামনে চলে এলো বেনেন। উঁচু পর্চে উঠে নবে মোড়চড় দিয়ে দেখল দরজায় তালা নেই। দরজা ভিড়িয়ে দিল। অন্ধকার হলওয়ে শব্দহীন, কেউ নেই। বার্ন থেকে হট্টগোল ভেসে এলো। পরক্ষণেই চাপা পড়ে গেল গুরুগম্ভীর বজ্রপাতের শব্দে। খুব কাছেই পড়েছে। থরথর করে কেঁপে উঠল হোয়াইটম্যানের কাঠের বাড়ি। নিঃশব্দ পায়ে শিকারী বাঘের মতো অলস ভঙ্গিতে হোয়াইটম্যানের আলোকিত অফিস ঘরে ঢুকলো বেনেন। খোলা দরজা থেকে সরে দাঁড়ালো। বিদ্যুতের চকিত ঝিলিকের দ্রুততায় ওর হাতে উঠে এলো ডবসনের 6 গান। গদি মোড়া চেয়ারে বসে টেবিলে দুপা তুলে দিয়েছে হোয়াইটম্যান। মুখোমুখি বসা কর্ডি আর পেনরোজের সঙ্গে হাসি মুখে জরুরি আলাপ করছে। তিনজনের হাতেই হুইস্কির গ্লাস। টেবিলের ওপর একটা ডিক্যান্টার। গ্লাস টেবিলে রাখতে গিয়ে বেনেনকে দেখল রানসার। মুখ থেকে হাসি অদৃশ্য হয়ে গেল। বসের ভাবান্তরে ঘাড় ফিরিয়ে চাইল পেনরোজ আর কর্ডি। দরজায় অস্ত্র হাতে বেনেনকে দেখে আড়ষ্ট ভঙ্গিতে উঠে দাঁড়াতে চাইল। কষ্ট করে না উঠলেও চলে, নিচু স্বরে বলল বেনেন। হ্যান্ডশেক করব না, গল্প করতে আসিনি, এসেছি একটা কাজে। যাই করো, পার পাবে না।
গ্লাসটা ঠক করে টেবিলে নামিয়ে রাখলো হোয়াইটম্যান। আইন তোমাকে খুঁজছে, তুমি এখন আউটল। কথাটা তোমার মনে করিয়ে দেওয়া উচিত হয়নি। তুমি আমার পেছনে স্লিম ডিকেন্সকে লেলিয়ে দিয়েছ। শুকনো কণ্ঠে বলল বেনেন। এক মুহূর্ত থেমে জানতে চাইল, সন্ধেবেলা হঠাৎ মদ কি জন্যে? জয়ের উৎসব পালন? লাঠিগতে দেখলাম তোমার কেনা মদ গিলে ব্যাংক ডাকাতের মতলব বাড়ছে রানসাররা। ব্যাপার কি? ভেবেছ কেউ কিচ্ছু টের পাবে না? চেয়ারে একটু ঝুঁকে বসল গিলিয়ান পেনরোজ। দাঁতে দাঁত চেপে রাখায় ফুলে ওঠা চোয়ালের হাড় বেঢপ দেখাচ্ছে। লোকটার ডান হাত নজরে রাখার জন্য জায়গা পরিবর্তন করল রক। সতর্ক হয়ে উঠেছে, কারো নড়াচড়া ওর চোখ এড়াবে না। শুয়োরের মতো কুঁতকুঁতে চোখে ভয় নিয়ে গা ছেড়ে বসে আছে ফেন্ট কর্ডে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে তার। পলকহীন চোখে বেনেনকে দেখছে হোয়াইটম্যান। এই লোকটাই সবচেয়ে বিপজ্জনক সিদ্ধান্তে এলো বেনেন। ডিক্যান্টার থেকে গ্লাসে হুইস্কি ভরে ঠোঁটে তুলল হোয়াইটম্যান। চুমুক দিয়ে বলল, কতটুকু কি জানো আমি জানি না বেনন, তবে অনেক দেরি করে ফেলেছ তুমি। এখন আমাকে আর ঠেকাতে পারবে না। আর মাত্র কয়েকটা দিন, তারপর রাঞ্চগুলো আমার হবে। হবেই। শুনলাম নরম্যান ফক্স নাকি গরু বিক্রির টাকা মেরে দিয়েছে। মাথা নাড়ল রানসার। পার পাবে না, রানসাররা ওকে ছাড়বে না। টাকা নরম্যান ফক্স চুরি করেনি, তুমি করেছ। আমি সেই টাকায় নিয়ে যেতে এসেছি। অস্ত্র হোয়াইটম্যানের বুকে তাক করল বেনেন। তুমি আমাকে মনে করিয়ে দিয়েছ আমি আউটল। খুন হতে না চাইলে টাকা দিয়ে দিতে হবে তোমাকে। তুমি কি মনে করো এত টাকা আমি বাড়িতে রাখি? আমি জানি নরম্যানের টাকা এখন তোমার ভল্টে। ভল্টটা রেখেছ সেলারে। হোয়াইটম্যানকে থরথর করে কেঁপে উঠতে দেখল বেনেন। চেহারা থেকে নিশ্চিন্ত ভাবটা খসে পড়েছে। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল রানসার। গ্লাসটা নামিয়ে রাখল টেবিলে। শির দ্বারা সোজা হয়ে গেছে, ডান হাত এখন মুক্ত। দাঁড়াও সবাই, কোনো চালাকি নয়। চাবুকের মতো হিসিয়ে উঠল বেনেন। ইতস্তত করে দাঁড়ালো রানসার। হাত ঝুলিয়ে দিল হোলস্টারের পাশে। পেনরোজের শরীরের আড়ালে সরে এলো বেনেন। লোকটার সিক্স গান বের করে নিল। পিছিয়ে গেল কয়েক পা। দু হাতের অস্ত্র দুটো রানসার আর কর্ডির বুকে তাক করল। দু আঙ্গুলে ধরে তোমাদের অস্ত্র বের করো, নির্দেশ দিল। মেঝেতে ফেলো। হাতের চেটো বাঁটে লাগলেই গুলি করব। সিক্স গান মেঝেতে ফেলল রানসার আর কর্ডি। এবার কোটের ভেতরেরটা ফেলে দাও। হাসল বেনেন। কোটের ভেতর দিক থেকে সাবধানে একটা নাক মোচা .45 বের করল রানসার। হাত থেকে ছেড়ে দিল অস্ত্রটা। এবার লাইন করে দাঁড়াও, নির্দেশ দিল বেনেন। সবার সামনে থাকবে হোয়াইটম্যান, তোমরা তার পেছনে। যে যার সামনের জনের কাঁধে 2 হাত রাখবে। হ্যাঁ ঠিক আছে, এভাবেই। সবাই রেডি? তাহলে চলো সেলারে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। হলওয়ের শেষ মাথায় একটা দরজা। দরজাটা খুলল হোয়াইটম্যান। ভেতরে অন্ধকার। বেনেনের অস্ত্রের নাচুনি দেখে একটা কেরোসিনের লণ্ঠন জ্বালালো রানসার। লণ্ঠনটা নিয়ে নিল বেনেন। মুচকি হেসে বলল, ভেবো না আমি তোমাদের অবিশ্বাস করি। হলুদ আলোয় একটা সিঁড়ি দেখা গেল। সেলারে নেমে গেছে। সরু সিঁড়ি, সোজা নেমেছে, বাঁক নেই। বেনেন সবার পেছনে নামতে শুরু করলো। ছোট্ট একটা পাথুরে ঘরে নামলো ওরা। কঠিন পাথর কেটে ঘরটা তৈরি করা হয়েছে। দেয়াল আর মেঝে এবড়ো খেবড়ো। বাতাসে ভাবসা গন্ধ। ঘরের মাঝখানে একটা টেবিল, তাতে একটা খালি চামড়ার ব্যাগ পড়ে আছে। সম্ভবত ব্যাগটা নরম্যান ফক্স চিনতে পারবে। একদিকের দেয়ালে স্টিলের চকচকে একটা দরজা। দরজার গায়ে গোলাপ ফুল আকৃতির একটা ডায়াল। যে কোনো ব্যাংক এরকম একটা ভল্ট নিয়ে গর্ব করতে পারে। এক নজর দেখেই বুঝল রক বেনেন। তোমরা দুজন দেয়ালে মুখ ঠেকিয়ে দাঁড়াও, কর্ডি আর পেনরোজকে নির্দেশ দিল সে। ওরা নির্দেশ পালন করলো বিনা বাক্য ব্যয়। এবার তুমি। হোয়াইটম্যানের পিঠে নল ঠেকালো বেনেন। ঘোরাও তোমার জাদুর ডায়াল।
চরম উত্তেজনা বিরাজ করছে ছোট্ট ঘরটার মধ্যে। শীতল রাগে জ্বলছে হোয়াইটম্যানের শরীর। লোকটা এখন কাণ্ডজ্ঞান হারিয়ে মারা পড়লে ক্ষতি হয়ে যাবে। নিজের জন্য বেনান ভয় পায় না। আউটল তো হয়েই গেছে, আবার চিন্তার কিছু ছিল না, কিন্তু রানসার ডায়াল ঘুরিয়ে তালা না খুললে কাজটা ওকে করতে হবে। সময় লেগে যাবে অনেক। ওদিকে নরম্যান ফক্সের উপর হামলা করে বসবে ল্যাটিগোর রানসাররা। এরই মধ্যে ব্যাংক পুড়িয়ে দিয়েছে কিনা কে জানে। ভল্ট খোলো না বস, ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল কর্ডি। ওকে আমি জানি গুলি করবে না, বাধ্য না হলে গুলি করে না ও। ঠিকই বলেছ কর্নি, স্বাভাবিক স্বরে বলল বেনান। আমি প্রথমেই খুন করব না। 3 গুলিতে আমি তোমাদের 3 জনের ডান কান উড়িয়ে দেব, তারপর দরকার হলে খুন করব। এক কান নিয়ে বাঁচতে না চাইলে ভল্ট খোলো হোয়াইটম্যান। ডায়াল ঘোরাতে লাগলো রানসার। ডায়াল ঘোরাবার টিকটিক শব্দ ছাড়া ঘরে আর কোনো শব্দ নেই। একটু পর পর খট করে আওয়াজ উঠছে। নম্বর মিলে যাওয়ায় টাম্বলারটা পড়ছে। মিনিটখানেক সময় লাগিয়ে তালা খুলল হোয়াইটম্যান। টান দিয়ে স্টিলের দরজাটা খুলে ভেতরে হাত ঢোকাবে এমন সময় বাধা দিল বেনেন। থাক, যথেষ্ট করেছো, আমি বাকিটুকু করতে পারবো। হোয়াইটম্যানকে সরিয়ে ভল্টের ভেতরে হাত পড়ল বেনান। কচকচে বান্ডিল করা নতুন ডলারের স্পর্শ পেল। সন্তুষ্ট হল না বেনানের হাত। কোনায় খুঁজে পেল শীতল ধাতব অনুভূতি। চেহারায় তৃপ্তি নিয়ে .456 গানটা বের করল। গুলি বের করে ছুঁড়ে দিল ঘরের কোণে। চাইল রানসারের দিকে। তুমি খুব সহজেই কথা শুনতে রাজি হয়ে গিয়েছিলে, বলল এবার দেখা যাক ভল্টে কি আছে। $10,000 4টা বান্ডিল বের করল বেনেন। 1000 গরু মাথা পিছু $40 করে ধরলাম। রানসারের দিকে চেয়ে হাসল। বেশি হলে ফেরত দেব। ব্যাংকের সিল দেখে বুঝেছি কম নেই, নইলে আবার এসে নিয়ে যেতাম। টেবিল থেকে চামড়ার ব্যাগটা নিয়ে টাকা ভরল। অস্ত্রের নল দিয়ে রানসারকে দেয়ালে বুক ঠেকিয়ে দাঁড়াতে ইশারা করল। হোয়াইটম্যান নির্দেশ পালন করায় দ্রুত উঠে এলো সিঁড়ি বেয়ে। দরজা ভিড়িয়ে দেওয়ার আগে বলল, কিছুক্ষণ আমি বাইরে অপেক্ষা করব। অনুসরণ করার ইচ্ছে থাকলে ভুলে যাও। কেউ যদি বাইরে বেরোনোর চেষ্টা করো, আমার চোখে পড়লেই গুলি খাবে। দৌড়ে হলওয়ে পেরুলো বেনেন। দরজা খুলে বেরিয়ে এলো বাইরে। যেখানে ঘোড়াটা বেঁধে রেখে এসেছে সেদিকে ছুটল। অপেক্ষা করার বিন্দু মাত্র ইচ্ছে ওর নেই। সময় এখন অত্যন্ত মূল্যবান। রানসাররা উন্মাতাল হয়ে হামলা করার আগেই ল্যাটিগোয় পৌঁছতে হবে ওকে। নরম্যান ফক্সকে বাঁচাতে হবে। যদিও হাডসন ব্যাংকের ভেতরে আছে, তবুও ব্যাংকটা নিরাপদ নয়। প্রাণের ঝুঁকি দেখা না দিলে নিষ্ঠুরের মতো সাধারণ দুর্ভাগা রানসারদের ওপর গুলি চালাতে পারবে না হাডসন। ডিকেন্সের ওপরও ভরসা করা যায় না। একা ব্যাগলে কি করবে? ঝোপে ঢুকলো বেনেন। বিজলি চমকালো। উজ্জ্বল নীলচে সাদা আলোয় একজন লোককে ঘোড়া থেকে নামতে দেখল সে। অবাক হয়ে গেল। এক পলকের দেখাতেও চিনতে ভুল হয়নি প্রৌঢ়কে। ডাকোটা জোন্স এখানে কি করছে? বজ্রপাতের শব্দে থরথর করে কেঁপে উঠল চারপাশ। নিঃশব্দে ডাকোটার পেছনে চলে এলো বেনেন। কেন এসেছো? ডাকোটার কাঁধে টোকা দিয়ে জানতে চাইল সে। ঝট করে ঘুরে দাঁড়ালো ডাকোটা। অবিশ্বাস্য দ্রুততায় তার হাতে 6 গান উঠে এলো। বেনানকে চিনতে পেরে অস্ত্রটা আবার খাপে রাখলো। হিম শীতল কণ্ঠে বলল, একজনকে খুন করতে এসেছি। কাকে? হোয়াইটম্যান নামের আরামিটাকে। কেন? অস্ত্র কোথায় পেলে? ডবসনের কাছ থেকে ধার করেছি। বেনানের প্রথম প্রশ্নটা এড়িয়ে গেল ডাকোটা। গম্ভীর স্বরে বলল, চলে যাও বেনান, এটা আমার লড়াই। মীরা কোথায়? আমাকে বোঝাতে না পেরে শহরে তোমাকে খুঁজতে গেছে। আমি যদি না ফিরি বেনান, তুমি দেখো যাতে ওর কোনো ক্ষতি না হয়। তোমাকে আমার দরকার। ডাকোটার হাত চেপে ধরল বেনান। আমার সঙ্গে শহরে চলো, সময় নষ্ট করো না। শহরে কি জন্যে? নরম্যান ফক্সের ব্যাপারটা সংক্ষেপে দ্রুত জানালো বেনান। আমি যাব, তবে হোয়াইটম্যানকে শেষ করার আগে নয়। বিষণ্ণ শোনালো ডাকোটার কণ্ঠস্বর। বেনান, তুমি চলে যাও। ইগলস আইডিতে ঢুকতে হবে আমাকে। কিন্তু কেন? রেগে গেল বেনান। এটা দেখো। পকেট থেকে ছোট্ট একটা জিনিস বের করে বেনানের হাতে দিল ডাকোটা। বিজলি চমকে ওঠা পর্যন্ত ওটা হাতের তালুতে রাখলো বেনান। তারপর চকিত আলোয় দেখতে আশ্চর্য হয়ে গেল। চায়না স্টালিয়ন কোথায় পেলে?
টপসনের কাছে জিজ্ঞেস করতে বললো। হোয়াইট ম্যানের কাজ নেওয়ার পর পছন্দ হয়ে যাওয়ায় ঘোড়াটা পকেটে পড়েছে। হোয়াইট ম্যানের অফিস ঘরে ছিল জিনিসটা। এর মানে বুঝতে পারছো? ঠিক এই জিনিসই হাডসনের কাছে ফিরিয়ে দিয়েছে বেনান কয়েকদিন আগে। রং, আকার, আকৃতি সবকিছু এক, দেখে মনে হয় যেন সেটাই। হাত ছাড়িয়ে নিল ডাকোটা, দ্রুত পায়ে হেঁটে চলে গেল ঝোপের ওপাশে। সম্বিত ফিরে পেয়ে তাকে খুঁজল হতচকিত বেনান। প্রৌঢ় আউটলকে কোথাও দেখতে পেল না। দ্বিধা ছেঁকে ধরল বেনানকে। ডাকোটাকে সাহায্য করতে যাবে নাকি নরম্যান ফক্সকে? নরম্যানকে সাহায্য করতে ল্যাটিগোতে এসেছে সে, তাই কি? আসল উদ্দেশ্য তো ছিল ডাকোটার ইচ্ছা পূরণের মাধ্যমে ঋণ শোধ করা। ওর মনে পড়ে গেল অনেকদিন আগের এক রাতের কথা। বিছানায় শুয়ে আছে ওর অসুস্থ মা, জ্বরে গা পুড়ে যাচ্ছে, প্রলাপ বকছে, জ্ঞান হারাচ্ছে বারবার। অস্থির পায়ে পায়চারি করছে বাবা, একটু পরপর রুমাল ভিজিয়ে মার কপালে রাখছে। ছোট্ট কেবিনে টিমটিমি হলুদ আলো, দরজায় টোকার শব্দ হলো। ডাকোটা এলো। বাবাকে বুঝিয়ে শুনিয়ে ডাক্তার আনতে শহরে পাঠালো নিজের শুশ্রূষার দায়িত্ব নিয়ে। অনেক দিন আগের কথা, ভোলেনি বেনান ডাকোটার সেই দিনের সেই নিঃস্বার্থ সেবা। এখন সময় এসেছে, সেই ঋণ শোধ করতে হবে। সিদ্ধান্ত নিয়ে ফেলল বেনান, 3 জনের বিরুদ্ধে ডাকোটাকে একা লড়তে দেওয়া যায় না। হাডসন আর ব্যাগলে মাতাল রানসারদের অন্তত কয়েক ঘন্টা ঠেকিয়ে রাখতে পারবে। যদি বেঁচে থাকে ওদের গুলি ফুরোবার আগেই শহরে পৌঁছে যাবে সে। রানসারদের টাকা ফেরত দিয়ে নরম্যানকে বিপদমুক্ত করবে। দৌড়তে শুরু করলো বেনান অন্ধকার বাড়িটা লক্ষ্য করে। হলওয়েতে ঢুকে দরজা বন্ধ করলো বেনান, টাকার থলে মেঝেতে নামিয়ে রাখলো। ঘুটঘুটে অন্ধকার। লিভিং রুমের দরজা হয় বন্ধ, নয়তো ঘরের লণ্ঠনটা নিভিয়ে দিয়েছে কেউ। অস্ত্র হাতে নিঃশব্দে পা বাড়ালো বেনান। বাতাস ভারী হয়ে আছে পোড়া গান পাউডারের গন্ধে। ঘরের শেষ মাথায় নড়াচড়ার শব্দ পেল বেনান। ডাকোটা হতে পারে ভেবে গুলি করল না। দেয়াল স্পর্শ করে ইঞ্চি ইঞ্চি করে এগোলো। কিসে যেন পা বেঁধে গেল। কাঠের মেঝেতে সশব্দে ঘষ্টে সরে গেল হালকা জিনিসটা। শব্দ লক্ষ্য করে গুলি হলো হলঘরের ও মাথা থেকে। বেনানের কানের পাশ দিয়ে শীষ কেটে গেল বুলেট। দরজায় গিয়ে গাঁথল। গান ফ্ল্যাশের আলোয় গিলিয়ান পেনরোজের ঘৃণায় বিকৃত মুখটা পলকের জন্য দেখতে পেল বেনান। মনে মনে পরিস্থিতি বিচার করল। ও চলে যাবার সঙ্গে সঙ্গে হোয়াইটম্যানের ঘরে এসে অস্ত্র উদ্ধার করেছে লোকগুলো। তার মানে এ বাড়ির সবাই এখন সশস্ত্র, কেউ কাউকে আঁধারে চিনতে পারবে না। কাজেই গুলি করে তারপর পরিচয় জানতে চাইবে। ব্যাপারটা ভালো লাগলো না বেনানের। সিঁড়ি বেয়ে দোতলায় উঠল দ্রুত পদশব্দ। গিলিয়ান পেনরোজ, সন্দেহ নেই কোনো। অন্ধকারে হাতড়ে হাতড়ে সিঁড়ির গোড়ায় পৌঁছল বেনান। পেনরোজকে অনুসরণ করল। মাথায় এখন ওর একটাই চিন্তা, ডাকোটাকে নিয়ে নিরাপদে এ বাড়ি থেকে বেরোতে হবে। বাধা হয়ে দাঁড়িয়ে আছে হোয়াইটম্যান আর পেনরোজ, লড়তে হবে ওদের সঙ্গে। কর্ডিকে নিয়ে চিন্তা নেই, পরিস্থিতি বিপজ্জনক বুঝলেই পালাবে লোকটা। খুব কাছেই কোথাও প্রচন্ড শব্দে বাজ পড়ল। ভাগ্যকে ধন্যবাদ দিল বেনান। ইগলস আইরির পুরো দেয়াল আর প্রাকৃতিক দুর্যোগ মিলিয়ে গোলাগুলির শব্দ ঢেকে দেবে। বার্নে আছে কর্ডের লোকেরা, ওরা টের পেয়ে ছুটে এলে কোনো মতেই আর প্রাণ নিয়ে বেরোনো যাবে না। দোতলার ল্যান্ডিংয়ে থামল বেনান। ওর সামনে আর একটা লম্বা হলওয়ে। হলওয়ের দুপাশে বেশ কয়েকটা দরজা, ওগুলো বেডরুম বুঝল বেনান। ডাকোটা, মীরা আর হাডসনকে এখানেই বন্দি করে রেখেছিল হোয়াইটম্যান। পা টিপে টিপে এগোলো বেনান। আধারে শিকার করতে সামনে কোথাও লুকিয়ে আছে পেনরোজ। কোন ঘরে ঢুকেছে? কোনটায়? নিচতলায় গুলির শব্দ হলো। পরপর দুবার গর্জে জবাব দিল আরেকটা 6 গান। মুখোমুখি হয়েছে ডাকোটা আর হোয়াইটম্যান। আর কোনো শব্দ নেই। বিশাল ইগলস আইরিতে পিন পতন নীরবতা। তারপর বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে লাগলো বাড়ির ছাদে। নিচে ছুটে গিয়ে কি ঘটছে দেখার ইচ্ছেটা জোর খাটিয়ে দমন করলো বেনান। সশস্ত্র পেনরোজকে হিসেবের বাইরে রাখলে চলবে না। লোকটা প্রতিহিংসা পরায়ণ, চেহারা দেখেই বোঝা যায়। পিছিয়ে ল্যান্ডিং থেকে সিঁড়িতে নামলো বেনান। হোঁচট খেয়েছে এমন ভঙ্গিতে বুটের শব্দ তুলে লাফ দিয়ে একপাশে সরে গেল। ডান দিকের তৃতীয় ঘরটা খুলে গেল। শব্দ লক্ষ্য করে গুলি করল ফোরম্যান। দেয়ালে সেঁধল বুলেট। লাগাতে পারেনি বুঝেই আবার দরজা বন্ধ করে দিল পেনরোজ। আগুনের ঝিলিক দেখে ফেলেছে বেনান। শীতল হাসিতে ঠোঁট বেঁকে গেল বেনানের। ও এখন জানে গিলিয়ান পেনরোজ কোথায় আছে। তৃতীয় দরজার সামনে চলে এলো বেনান।
নব মুচড়ে ধাক্কা দিয়ে দরজা খুলে সরে গিয়ে দেয়ালে পিঠ দিয়ে দাঁড়ালো। আগুন ঝরালো পেনরোজের অস্ত্র। বদ্ধ ঘরে প্রচণ্ড শব্দ হলো। বুলেট গাঁথল উল্টো দিকের ঘরের দরজায়। প্রতিধ্বনি মিলিয়ে যাওয়ার পর নীরবতা নামল। দরজাটা এখনো খোলা। এগিয়ে এসে বন্ধ করার সাহস পায়নি পেনরোজ, অথবা ঝুঁকি নেওয়াটা অপ্রয়োজনীয় মনে করেছে। লাগাতে পারোনি পেনরোজ, শান্ত স্বরে বলল বেনেন। বাঁচতে চাইলে মাথার উপর 2 হাত তুলে বেরিয়ে এসো। সাহস থাকলে তুমি ভেতরে আসো, জবাব দিল পেনরোজ। দীর্ঘ একটা মুহূর্ত পেরুল অতি ধীরে। তারপর বেনেন বলল, সুযোগটা নাও পেনরোজ, তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। অস্ত্র ফেলে বেরিয়ে এসো, তোমাকে চলে যেতে দেব। আমার হাতে সময় কম। ঠিক আছে, তোমাকে আমি বিশ্বাস করলাম। ভারী কিছু একটা মেঝেতে পড়ার শব্দ হলো। আসছি আমি, গুলি করো না, বলল গিলিয়ান পেনরোজ। ডাইভ দিয়ে ঘরে ঢুকলো বেনেন। মাটিতে গড়ান দিয়ে উঠে দাঁড়ালো। ওর কানের পাশ দিয়ে বাতাস কাটল বুলেট। গুলি করেছে পেনরোজ। বেনন জানতো আর যাই ফেলুক অস্ত্র হাতছাড়া করেনি লোকটা। ঝুঁকিটা নিয়েছে ও সময় বাঁচাতে। দ্বিতীয়বার গুলি করলো পেনরোজ। শার্টের হাতায় হ্যাঁচকা টান অনুভব করলো বেনেন। গান ফ্ল্যাশ লক্ষ্য করে ট্রিগারে আঙুল ছোঁয়ালো। ওর হাতে ঝাঁকি খেল 6 গান। আগুনের ঝলকে বেনেন দেখল সামনের দিকে দুভাঁজ হয়ে গেছে পেনরোজ। খট করে মেঝেতে পড়ল অস্ত্র। দুহাতে বুক চেপে ধরে হুমড়ি খেয়ে পড়ে গেল লোকটা। গুঙিয়ে উঠল। ঘড় ঘড় আওয়াজ বের হলো গলা দিয়ে। খিঁচুনি দিয়ে সোজা হয়ে গেল আবছায়া কাঠামো। কাছে গিয়ে পালস দেখল বেনেন। নেই, মারা গেছে গিলিয়ান পেনরোজ। ঘর থেকে বেরিয়ে এলো বেনেন। শব্দ না করে দ্রুত নেমে এলো সিঁড়ি বেয়ে। হোয়াইটম্যান আর কর্ডি এখনো বাড়ির ভেতরে। হয়তো মরেনি। ডাকোটাকে শেষ করে ওঁত পেতে বসে আছে ওর জন্যে। সাবধানে এগোলো বেনেন। সেলারের দরজা খুলে সরে গেল একপাশে। লণ্ঠন জ্বলছে পাথুরে ঘরটায়। ফ্যাকাশে হলুদ আভা দেখে বোঝা গেল। ডাকোটা, নিচু গলায় জানতে চাইল সে। কে? বেনাল, জবাব দিল ডাকোটা জোন্স। সেলারে নামলো বেনেন। দেয়ালের আংটা থেকে লণ্ঠন ঝুলছে। সেই আলোয় দেখল মেঝেতে হাত পা ছড়িয়ে চিত হয়ে পড়ে আছে হোয়াইটম্যান। বুকে বুলেটের গর্ত। রক্ত জমতে শুরু করেছে। উঁচু নিচু অমসৃণ মেঝেতে তৈরি হচ্ছে ছোট একটা পুকুর। পাশে দাঁড়িয়ে আছে ডাকোটা। রক্তাক্ত শার্ট খুলে ফেলেছে। পাঁজরে রুমালের তৈরি একটা প্যাড বাঁধছে সে। বেনেনকে উদ্বিগ্ন চোখে তাকাতে দেখে বলল, তেমন কিছু না, তবে রক্ত পড়া বন্ধ হচ্ছে না। প্যাড বাঁধলেই ঠিক হয়ে যাবে। হোয়াইটম্যানের শার্ট ছিঁড়ে ডাকোটাকে ব্যান্ডেজ বাঁধতে সাহায্য করলো বেনেন। কাজ সেরে কৌতূহলী চোখে চাইল। আমাকে দেখে আবার সেলারে নামলো। হোয়াইটম্যানের লাশটা দেখালো ডাকোটা। আমি সিঁড়িতে পা রাখতেই গুলি করলো। পাল্টা জবাব দিয়ে লাফিয়ে নিচে নামলাম। কোনো দরকার ছিল না, শুধু শুধু পায়ে ব্যথা পেয়েছি। শ্রাগ করলো ডাকোটা। আমি যখন ব্যস্ত, ওপরে গুলির শব্দ শুনলাম। শয়তানের চেলাদের শেষ করতে পেরেছো? একটাকে। কর্ডি পালিয়েছে। খুঁজলে কোনো খাটের তলায় পাওয়া যেত। মনে হয় আর কখনো ওর দেখা পাবো না। সিঁড়ির ধাপে পা রাখল বেনেন। চলো বেরিয়ে পড়ি, শহরে যেতে হবে। উঠে এলো ওরা সেলার থেকে। দরজার কাছে গিয়ে বেনেনের কাঁধ ধরে দাঁড়াতে বলল ডাকোটা। আর হাঁটতে পারছে না সে। রক্তক্ষরণে দুর্বল হয়ে গেছে শরীর। ঘোড়ায় চড়ে শহরে যাওয়া আউটলর পক্ষে অসম্ভব, বুঝল বেনেন। বলল সে কথা। মাথা নাড়ল ডাকোটা। যেতেই হবে, বলল সে। আমি পারবো। তার চেয়ে হোয়াইটম্যানের শাড়িটা নেই? না, বার্নে আলো জ্বলছিল। কর্ডির লোক আছে ওখানে। সম্ভবত কর্ডিও আছে। তুমি খেয়াল করনি দরজা খোলা? তুমি খুলে রেখেছিলে? মাথা নাড়ল বেনেন।
তার মানে দলের সবাই মিলে এখন ঘোট পাকাচ্ছে আমাদের ঠেকাতে। চাইবে কিন্তু পারবে না, দৃঢ় কণ্ঠে বলল ডাকোটা। ঠেকানো এত সোজা নয়। ঠিক বলেছ। একটা বুদ্ধি মাথায় আসায় হাসলো বেনান। এক ঢিলে দুই পাখি মারা যাবে ওর বুদ্ধি কাজে লাগানো গেলে। আমরা ফেন্ট কর্নিকে জিম্মি করব, বলল সে। ওকে নিয়ে সারিতে করে শহরে যাব। ঘোড়ায় চড়তে হবে না তোমাকে। দরজার কাছ থেকে টাকার থলে খুঁজে নিল বেনান। ডাকোটাকে নিয়ে বেরিয়ে এলো বাইরে। বজ্র বৃষ্টি দূরে সরে গেছে। বিজলির ঝাপসা ঝলক এখনো দেখা যাচ্ছে পশ্চিমের আকাশে। চাঁদ উঠেছে টুকরো টুকরো সাদা মেঘের ফাঁকে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। বাড়ির কোণা ঘুরে সোজা বার্নের দিকে এগোলো ওরা। বেনানের বাম হাতে টাকার থলে, ডান হাতে 6 গান। ডাকোটা টলছে, তবুও অস্ত্র বাগিয়ে রেখেছে। চাঁদের ঝাপসা আলোয় ওয়াগন শেডের সারেটা দেখতে পেল ওরা। ডাকোটা বলল, সরের চিন্তা বাদ দাও, ঘোড়াগুলো বোধহয় বার্নে। ওই দেখো, বার্নে আলো জ্বলছে। কর্ডির লোকেরা ওখানেই আছে। মাথা নাড়ল বেনান। পা বাড়িয়ে বলল, আমি যাচ্ছি। বার্নের জানলা দিয়ে তুমি কভার দেবে। বার্নের জানালা আধ খোলা, উঁকি দিল বেনান। একতলায় কেউ নেই। ঘোড়াগুলো স্টলের ভেতর। মেঝেতে রাখা কাঠের বাক্সের মাথায় জ্বলছে একটা লণ্ঠন। মই উঠে গেছে দোতলার খড় রাখার গুদাম ঘরে। শব্দ শুনে বেনান বুঝল ওখানেই আস্তানা গেড়েছে কর্ডির দলবল। ভেতরে ঢুকলো বেনান। ফেন্ট কর্ডের গলার আওয়াজ পেল। উত্তেজিত স্বরে কথা বলছে লোকটা। হোয়াইটম্যান আর পেনরোজ মরেছে বেনান আর ডাকোটার হাতে। সেলারের কাছে লুকিয়েছিলাম আমি। নিজের কানে ডাকোটা আর বেনানকে বলতে শুনেছি। দলের কেউ কিছু একটা বলল, শুনতে পেল না বেনান। তবে উত্তেজিত কর্ডির জবাবটা স্পষ্ট কানে এলো। তবে বলছে কে, ভল্ট এখনো টাকায় ভর্তি। বেনান মাত্র $40,000 নিয়েছে। ব্লাস্টিং পাউডার আর 2-1টা যন্ত্রপাতি থাকলে ভল্ট ভাঙা যাবে। ওসব কিনতে শহরে যখন যেতে পারছি না, পুরো ভল্টটাই নিয়ে যাব আমরা সঙ্গে করে। মই বেয়ে হুড়মুড় করে নেমে এলো ওরা। প্রথমে ফেন্ট কর্ডি, তারপর দলের অন্য সবাই। মাটিতে এতক্ষণে পা রেখেছে মোট 6 জন। হাঁপ ছেড়ে গুনল বেনান। কর্ডের নেতৃত্বে লোকগুলো পা বাড়াবে এমন সময় ছায়া থেকে বলে উঠল সে, খবরদার, এক পায়ে কবে না। মাথার উপর হাত তোলো সবাই। মুখ খিস্তি করলো একজন। নড়ে উঠল সবাই। শত্রুর অবস্থান আন্দাজ করে নিয়ে হোলস্টারের দিকে হাত বাড়ালো কেউ কেউ। তারপর চমকে থেমে গেল। বার্নের পেছন দিকের জানালার কাঁচ ঝনঝন শব্দে ভেঙে গেছে। মাথার ওপর হাত তোলো সবাই। বন্ধ বার্নে গম গম করে উঠল ডাকোটার গলা। দু চোখে উপচে পড়া ঘৃণা নিয়ে নির্দেশ পালন করলো লোকগুলো। ছায়া থেকে বেরিয়ে এলো বেনান। শর্টির দিকে 6 গান তাক করে নির্দেশ দিল, কর্ডিকে বাঁধো, এই যে দড়ি। ঘোড়ার স্টল থেকে সংগ্রহ করা দড়িটা ছুঁড়ে দিল সে। কাজ ভালো হওয়া চাই, চালাকি করলে মারা পড়বে। দড়িটা কুড়িয়ে নিল শর্টি। ব্রিনা প্রতিবাদে কষে বাঁধল ফেন্ট কর্ডিকে। এবার ডান দিক থেকে একজন একজন করে 2 আঙ্গুলে 6 গান বের করে আনো সবাই। খুব সাবধান। একজন অস্ত্র স্টলগুলোর ভেতরে ছুঁড়ে ফেলার আগে হাত নাড়াবে না পরের জন। যদি নাড়ো খুন হয়ে যাবে। সবাই একসঙ্গে হাত বাড়িয়েছিল। বেনানের বক্তব্য শুনে বিদ্যুৎ স্পৃষ্টের মতো হাত সরিয়ে নিল। একজন একজন করে নিরস্ত্র হলো লোকগুলো। স্টলের একটা ঘোড়া বিস্ময়ে গলা ফাটিয়ে হ্রেষাধ্বনি করল। ছুঁড়ে দেয়া 6 গানকে খাবার মনে করেছিল বেচারা। এক পা পেছনে সরল বেনান। শর্টি, এগিয়ে এসো। সারে টানার ঘোড়াগুলো স্টল থেকে বের করবে তুমি। হার্নেস পরাবে। কোনো চালাকি নয়, আমি ঠিক পেছনেই থাকবো। বিনা প্রতিবাদে নির্দেশ মেনে নিল শর্টি। কালো মাস্ট্যাং দুটো স্টল থেকে হার্নেস পরিয়ে বের করে আনলো। কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছে সবাই। কর্ডিকে ইশারায় দরজা দেখালো বেনান। শর্টির পেছনে পা বাড়িয়ে বলল, তোমরা সবাই জায়গায় দাঁড়িয়ে থাকবে। ডাকোটা জানালায় আছে, নড়লেই গুলি খেয়ে মরবে। মরার পরে দোষ দিতে এসো না। বার্ন থেকে বেরিয়ে এলো ওরা। কর্ডির বেল্ট খুলে নিয়ে শর্টিকে বেঁধে ফেলল বেনান।
ঘোড়া দুটো জুড়ে দিয়ে ওয়াগন শেড থেকে বের করে আনলো হোয়াইটম্যানের শখের সারে। নিজের ঘোড়াটা গাছের আড়াল থেকে নিয়ে এসে বাঁধল সারের পেছনে। শর্টির পা বাঁধল এবার কর্ডির শার্ট দিয়ে। তারপর কর্ডিকে সারেতে উঠিয়েই ড্রাইভিং সিটে বসল বেনেন। 10 মিনিট পর এলো ডাকোটা। জানালো ভয় দেখিয়ে একজনকে দিয়ে অন্য সবাইকে বাঁধিয়ে রেখে এসেছে সে। শেষ লোকটাকে নিজে বেঁধেছে। সারে নিয়ে ওয়াগন রোড ধরে এগোলো ওরা। ফেন্ট কর্ডি কানের কাছে সরবে প্রতিবাদ করছে দেখে তার মুখের মধ্যে রুমাল গুঁজে দিল বেনান। আঙুলে কামড় মারতে ব্যর্থ হয়ে রাগে দাঁত খিঁচালো কর্ডি। ভেঙচি কাটলো, কি যেন গালি দিল, রুমালের মুখ ভরে থাকায় বোঝা গেল না। মেঘের আড়ালে মুখ লুকিয়েছে চাঁদ। থেমে গেছে বৃষ্টি, চারিদিক নীরব। ঝিঝি ডাকছে না আজ। ঘোড়ার খুরের শব্দ ছাড়া চারপাশ নীরব। থেকে থেকে হালকা বাতাস বইছে, বাতাসে ভেজা ভেজা বুনো গন্ধ। ট্রেলের দুধারে গাছগুলো পথিকদের আসা যাওয়ার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দ্রুত ছুটছে সারে। মেঘ কেটে বেরিয়ে এলো আধখানা চাঁদ। ঝাপসা আলো পড়ল পাহাড়ি ট্রেইলে। দূর থেকে শহরের আলো দেখল ওরা। গতি কমিয়ে বড় রাস্তা ধরে এগোলো সারে। রাস্তার দুধারে ভিড় করে জটলা পাকানো রানসারদের পাশ কাটালো কোর্ট হাউসের সামনে থামলো বেনেন। ওকে দেখে খুশির চিৎকার ছাড়লো কামানের পাশে দাঁড়ানো ব্যাগলে। ওর চিৎকার চাপা পড়ে গেল শখানেক লোকের জড়ানো প্রলাপে। দরজা খোলো নরম্যান, আমাদের টাকা ফিরিয়ে দাও। খুন করে ফেলবো আমাদের টাকা না দিলে। চোর কোথাকার, ব্যাংক ভেঙে ফেলবো এক্ষুনি। মাতান রানসাররা চেঁচাচ্ছে। হাত পা ছুড়ে সম্মিলিত কণ্ঠে সমর্থন করছে কাউবয়রা। সবাই সমান উত্তেজিত, প্রত্যেকে ক্ষেপে আছে। গরু বিক্রির টাকাগুলো না পেলে হোয়াইটম্যানের কাছ থেকে রান্স ছোটানো যাবে না। পথে বসবে সবাই। কর্ডি আর ডাকোটাকে নিয়ে শেরিফের অফিসে ঢুকলো বেনান ঝড়ের বেগে। বোকা বোকা চেহারা ডেস্কের ওপাশ থেকে স্লিম ডিকেন্সকে তাকাতে দেখে কর্ডিকে ধাক্কা দিয়ে সামনে ঠেলে দিল বেনান। এটাকে ভেতরে ভরো, জরুরি সুরে বলল। তারপর ডক্টর ম্যাসাকারম্যানকে ডেকে আনো, ডাকোটার জরুরি চিকিৎসা দরকার। কর্ডিকে নিয়ে বেরিয়ে গেল শেরিফ। ফিরল 2 মিনিট পরে। বেনান কটমট করে তাকানোয় আধা জিভ কেটে আবার ছুটল ডক্টরকে খবর দিতে। আহত ডাকোটাকে অফিস ঘরে বসিয়ে রেখে শেরিফের পিছু পিছু কোর্ট হাউস থেকে বেরিয়ে এলো বেনান। ব্যাগলের পাশে এসে দাঁড়ালো। ঠিক সময় আমি হাজির, বলল সে বিড়বিড় করে। চেয়ে আছে ব্যাংকের দিকে। ব্যাংকের দরজা জানালা এখনো বন্ধ। বোঝা যাচ্ছে মাতাল রানসারদের অন্যায় চাপের মুখে মাথা নত করবে না নরম্যান আর হাডসন। ওদের ঠেকানো যাবে না রকি, দেরি হয়ে গেছে। অস্ত্রের বাটে হাত রেখে বলল ব্যাগলে। গাছের একটা গুড়ি আনো, দরজা ভেঙে ঢুকবো আমরা। গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠেছে একজন। মুহূর্তের জন্য চুপ হয়ে গেল জটলার সবাই। তারপর সমস্বরে সমর্থন করলো লোকটাকে। দরজা ভাঙার মতো মোটা গুঁড়ি খুঁজতে এদিক ওদিক ছুটে গেল 10-12 জন। মাতাল হয়ে গেছে সবাই, বলল ব্যাগলে। আফসোসের সঙ্গে মাথা নাড়ালো। নিজের সঙ্গে রানসারদের তুলনা করে সিদ্ধান্তে পৌঁছে বলল, এখন কামান দাগলেও শুনবে না ওরা। এমনকি ওদের গায়ে গোলা ছুড়লেও কাজ হবে না। কামান? চমকে উঠল বেনান। হ্যাঁ, কামান কামান দাগলেও কাজ হবে না, মাথা নেড়ে বলল হতাশ ব্যাগলে। ডাকতে পারবে? কিভাবে কামান চালাতে হয় জানো? জানি, মানে চেষ্টা করলে বোধহয় পারবো। ফোর্ট বেন্টনে দেখেছি, কিন্তু পাউডার আর সলতে পাবো কই? সম্ভাবনা দেখতে পেয়ে ব্যাগলের চোখ মুখ চকচক করে উঠল। দৌড় দাও, দেখো মার্কেন্টাইল স্টোর খোলা কিনা। দোকান বন্ধ দেখলে তালা ভেঙে খুঁজে আনবে, তাড়াতাড়ি। ছুটে চলে গেল ব্যাগলে। ব্যাংকের সামনে ভিড় করে থাকা লোকগুলোর দিকে চেয়ে কামানে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকলো বেনান। আপাতত ওর কিছু করার নেই। ডাক্তারকে নিয়ে শেরিফকে আসতে দেখলো সে। ডাক্তার চলে গেল কোর্ট হাউসের ভেতর। ডিকেন্স দাঁড়ালো ওর পাশে। কোত্থেকে কাঠের একটা থাম জোগাড় করে ফিরে এলো 4-5 জন। হই হই করে তাদের উৎসাহ জোগালো রানসাররা। সরে জায়গা করে দিচ্ছে। মাতাল হলেও প্রাণের তাদের ভয় আছে। দরজার সামনে দাঁড়িয়ে থামের গুঁতো খেলে চ্যাপটা হয়ে যাবে সেটা ভালোই বোঝে।
মিনিট খানেক পরে ছুটতে ছুটতে এলো ব্যাগলে। 30 গ্যালনের একটা ব্যারেল আর লাঠি কামানের পাশে নামিয়ে রাখলো সে। পকেট থেকে তেল মাখানো কাপড় বের করলো, বেরেনের নাকের সামনে দুলিয়ে বলল, সলতে স্টোর কিপার দিয়েছে। বেরেন ঝুঁকে দেখলো ব্যারেলটা গান পাউডারের অর্ধেক ভরা। হাসলো ব্যাগলে। হাত লাগাও রকি। তেল মাখানো কাপড়টা ফালা ফালা করে ছিঁড়ল বেরেন। ব্যারেল থেকে গান পাউডার নিয়ে কাপড়ে মাখিয়ে দড়ির মতো পাকালো। এদিকে ওকে নির্দেশ দেওয়ার ফাঁকে কামানের মুখ দিয়ে পাউডার ঢাললো ব্যাগলে। দুজনের কাজ প্রায় একই সাথে শেষ হলো। কামানের ব্যারেলটা উঁচু করলো ওরা, যাতে গান পাউডার ব্রিচে গিয়ে জমে। তারপর পাকানো দড়িটা ঠেলে দিল ব্যারেলের ভেতরে গভীরে। লাঠির খোঁচায় গান পাউডারে গেঁথে দিল দড়ি। এবার কানে আঙুল ঢোকাও বুড়ো শেয়াল। ম্যাচ জেলে কাপড়ে আঙুল দিল ব্যাগলে। ছ্যাত করে জ্বলে উঠল গান পাউডার আর তেল মাখানো কাপড়। বুম! আকাশ বাতাস কাঁপিয়ে গর্জে উঠল ব্রাশের প্রাচীন কামান। সাদা লাল কমলা আগুনের ছটায় দিনের মতো আলোকিত হয়ে গেল চারপাশ। যারা থাম নিয়ে দরজা ভাঙার তাল করছিল চমকে গেল তারা। হাত ফসকে পড়ে গেল ভারী থাম, পড়ল কয়েকজনের পায়ে। গলা ফাটিয়ে চেঁচাতে চেঁচাতে জঙ্গলি নাচ নাচতে লাগলো লোকগুলো। অন্য সবাই জায়গায় জমে গেল। এই যে তোমাদের টাকা, থলে দেখিয়ে চিৎকার করে বলল বেনান। শান্ত হও সবাই, তোমাদের টাকা আমি ফিরিয়ে এনেছি। নরম্যান ফক্স তোমাদেরকে ভাগ করে দেবে। ব্যাংকের দরজা খুলে গেল। হাডসন আর নরম্যান ফক্স বেরিয়ে এলো বিল্ডিং থেকে। নরম্যান ফক্স হাসছে। শেরিফের দিকে চেয়ে ক্লান্ত ভঙ্গিতে শ্রাগ করলো বেনান। টাকার থলেটা দিয়ে এলো। এবার বাকি কাজ তোমার। পাশের লোক জোগাড় করতে পারলে কর্ডির লোকেদের ধরতে পারবে। চিন্তা করো না, বলল স্লিম ডিকেন্স। ডাকোটা এদিকে এসেছে শুনেই আমি ল্যাটিগো পাসে ডেপুটি বসিয়েছি। ওরা পালাতে পারবে না। আরেকটা কথা, ইগল সাইডে দুটো লাশ পাবে, হোয়াইট ম্যান আর গিলিয়ান। ওদেরকে কবর দেওয়ার ব্যবস্থা করো। শোডাউনে মারা গেছে ওরা। কে মেরেছে? আমি আর ডাকোটা। ব্যাপারটা আত্মরক্ষা ছিল। বিশ্বাস না হলে ডাকোটাকে জিজ্ঞেস করতে পারো। ওকে গুলি করেছে হোয়াইটম্যান। এক মুহূর্ত থামল বেনান। হোয়াইটম্যানকে খুন করায় একটা পুরস্কার পাওনা হয়েছে ডাকোটার। ওহাইওর অ্যাশল্যান্ডে হোয়াইটম্যানকে সবাই চিনত থ্যান এলবার নামে। খুনের অভিযোগে আইন তাকে জীবিত বা মৃত খুঁজছিল। রিভার্ড পোস্টারও আছে। ওরকম হাঁ করে চেও না স্লিম, তোমার মুখে মাছি ঢুকতে পারে। হাসল বেনান। লম্বা কাহিনী। যদি শোনার ইচ্ছে থাকে কালকে কোন স্যালুনে থাকবে এখনই বলে দাও। তোমার যেটা ইচ্ছে, চমক কাটিয়ে বলল শেরিফ। তুমি দাওয়াত দিচ্ছ, মনে করিয়ে দিল ব্যাগলে। হোটেল থেকে আমাদের ডেকে নিও। পরদিন বিকেলে হোটেল ইম্পেরিয়াল ফোর্টে হাজির হলো শেরিফ আর হাডসন। ঘরেই আসর বসালো বেনান। সতর্ক নজর রাখলো যাতে ব্যাগলে বেশি গিলতে না পারে। গ্লাসের চুমুক দিয়ে হাডসন বলল, ডাকোটাকে নরম্যানের রাজ্যে নিয়ে গেছে ডাক্তার। বলেছে 2 সপ্তাহ লাগবে সুস্থ হতে। ডাকোটার মুখ থেকে থ্যান আসার ব্যাপারটা জেনে নিয়েছি, কৌতূহল সামলাতে না পেরে। লাজুক চেহারায় হাসলো শেরিফ। আসল চমক আমার পকেটে। একটা কাগজ বের করলো হাডসন। বেনানের দিকে চাইলো। গভর্নরের চিঠি। লিখেছে ডাকোটা জোন্স ল্যাটিগো বেসিনের ত্রাণকর্তা। তোমার আর ব্যাগলের ভালো কাজগুলো ডাকোটার বলে চালিয়ে দিয়েছিলাম টেলিগ্রামে। ওকে ক্ষমা না করে উপায় নেই গভর্নরের। খুব ভালো কাজ করেছ, হাসলো ব্যাগলে। বেনান জিজ্ঞেস করলো, কড়ি ছেলেদের কি অবস্থা? সব কথা ধরা পড়েছে, বলল শেরিফ। টপসনের বিরুদ্ধে কোনো চার্জ আনিনি। ওকে নরম্যানের সঙ্গে করে নিয়ে গেছে। কাউহ্যান্ডের চাকরি দেবে বলল। নরম্যানের $1,00,000 সম্ভবত থ্যান আসার মানে পেলমারের ভল্টে আছে। ডাকোটাও তাই বলল। গ্লাস ঠোঁটে ছোঁয়ালো শেরিফ। চুমুক দিয়ে বলল,
ভল্ট খুলে আগে নরম্যানের প্রাপ্য বুঝিয়ে দেব। একটা ব্যাপার আমার মাথায় ঢোকে নেই, বলল ব্যাগলে। হোয়াইটম্যানে যে থ্যান আসার সেটা বেসিনের কেউ টের পায়নি কেন? কেউ টের পায়নি, পাবার কথাও না। জ্ঞান ঝাড়ার সুযোগ পেয়ে চেয়ারে নড়ে চড়ে বসলো স্লিম ডিকেন্স। আমরা মানুষের কি দেখে মনে রাখি? চেহারা? তা কিন্তু নয়, আমরা দেখি ব্যক্তিত্ব। রাস্তার ধারে ন্যাংটা পাগল দেখলে তার চেহারা মনে থাকবে তোমার? থাকবে না। ঠিক তেমনি ভাবে নোংরা ধ্যান আসার কেউ কেউ মনে রাখেনি। তাছাড়া লোকটা মিশুক ছিল না, পূবে খুন করে এসে খাপটি মেরে লুকিয়েছিল এখানে। ডাকোটাও আগে মাত্র দুবার দেখেছে তাকে, একবার ঘোড়া বদলের সময়, পরের বার লুটের টাকা রেখে যাবার সময়। নরম্যানের ব্যাংকে কোন শহর থেকে এসেছে বলে ফেলে একটা মাত্র ভুল করেছিল লোকটা। ওই একটা ভুলের কারণেই তার পরিচয় জানা সম্ভব হয়েছে। ডাকোটার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো লোকটা, আপত্তির সুর তুলে বলল ব্যাগলে। তারপর আবার এখানেই থেকে গেল কেন? এখন ওনার কারণটা জানার কোনো উপায় নেই। বলল হাডসন। আমরা বড় জোর আন্দাজ করতে পারি। আমার ধারণা থ্যান এলমার টাকার পাগল ছিল, জানতো বেসিনে টাকা খাটালে প্রচুর লাভের মুখ দেখবে। তাছাড়া পরিস্থিতি জানতো সে, জানতো নরম্যান ফক্সের ব্যাংকে ডাকাতি হওয়ার পর কেউ প্রয়োজনীয় ঋণ পাবে না। সুযোগটা নিয়েছে, ভুল পাল্টে সে টাকা ধার দেওয়ার ব্যবসা খুলে বসেছে। ডাকোটা জেল ভেঙে বেরিয়ে এলো, বিপদের ভয় ছিল না। আশার চলে গেছে জানার পর সে ভুলেও ভাবতো না নাম আর বেশভূষা আচার আচরণ বদলে বিশ্বাসঘাতকটা বেসিনেই থাকবে। ভাবেও নি ডাকোটা, কিন্তু ভয় পেয়ে ভুলভাল করতে শুরু করলো থ্যান এলমার। হোটেল থেকে মেয়ে শুদ্ধ ওকে তুলে নিয়ে গেল। ট্রেনে বিধবার পোশাক পরা ডাকোটাকে দেখেই বোধহয় ওর আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গিয়েছিল। ফিক ফিক করে হাসলো ব্যাগলে। বেনেনকে অন্যমনস্ক দেখে বোতল উপর করে দিল গলায়। একটা ব্যাপার আমার কাছে পরিষ্কার হয়নি, বলল শেরিফ। আচ্ছা, দ্বিতীয় ঘোড়াটা এলমার নিজের কাছে রেখেছিল কেন? কেন সে ধরা পড়ার ঝুঁকি নেবে? একটাই ব্যাখ্যা আছে, বলল হাডসন। অতি চালাকি করতে চেয়েছিল থ্যান এলমার। ডাকোটা যদি কোনোদিন ফিরে এসে টাকা দাবি করত, দ্বিতীয় ঘোড়াটা দেখাতো সে, বলতো অচেনা একজন লোক এসে ওটা দেখিয়ে টাকা নিয়ে গেছে। ভাগ্যের সঙ্গে জুয়া খেলেছিল লোকটা, ধরেই নিয়েছিল। পালানোর তাড়াহুড়োয় দ্বিতীয় ঘোড়াটা লক্ষ্য করেনি ডাকোটা, আসলেও করেনি। কিন্তু এলমারের কপাল খারাপ যে ডবসন চিনেমাটির ঘোড়াটা নিয়ে গিয়ে তুলে দিল ডাকোটারই হাতে। একমাত্র হোয়াইটম্যানই ঘোড়াটা নিয়ে কাড়াকাড়ি করেনি, বলল বেনেন। আমার তখনই সন্দেহ হওয়া উচিত ছিল। ঘোড়া নিয়ে কি করবে? টাকা তো আগেই ওর ভল্টে। বোতল তুলে চুমুক দিতে গিয়ে থেমে গেল ব্যাগলে। কটমট করে চেয়ে আছে বেনেন। যাই হোক, কেস ডিসমিস, বলল শেরিফ ডিকেন্স। গ্লাসে লম্বা চুমুক দিয়ে শার্টের হাতায় ঠোঁট মুছল। তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই রকি। ইগল সাইরিতে গিয়ে টাকা আনার জন্য বরং একটা ধন্যবাদ পাওনা হয়েছে তোমার। ফ্রেন্ড কর্ডি তোমার ডাকাতির কথাটা কোর্টে তুলবে বলেছিল। আমি বলে দিয়েছি তাতে ওর সাজা বছরখানেক বেশি হবে। নরম্যানের মাথায় বাড়ি দিয়ে গরু বিক্রির টাকা চুরির কথা স্বীকার করেছে বেটা। ধীরে সুস্থে উঠে দাঁড়ালো বেনেন। ব্যাগলের হাত ধরে টান দিয়ে দাঁড় করিয়ে বলল, এবার আমাদের যেতে হয়। হ্যান্ডশেক করলো ওরা শেরিফ আর হ্যাডসনের সঙ্গে।
বিদায় নিয়ে বেরিয়ে এলো ঘর থেকে। হোটেলের বিল মিটিয়ে দিয়ে ঘোড়ায় চড়ে হঠাৎ চমকে উঠল ব্যাগলে। হারসান যে বলেছিল কাজ শেষ করে $1000 দেবে, দিয়েছে সেটা? ভুলে গেছে। চলো নিয়ে আসি। দরকার নেই, আমি ভুলিনি, নরম্যানের থলে থেকে নিয়েছি। শীত পার হয়ে যাবে, কি বলো? খুশিতে চকচক করে উঠল ব্যাগলের চোখ জোড়া। আপাতত আর কাজ খুঁজতে হবে না। ম্যাকমিলান কাজ দিতে চেয়েছিল। চাইলে কি ছোটখাটো কাজ আমরা করি না? হাসলো ব্যাগলে। হঠাৎ প্রসঙ্গ বদলালো। আচ্ছা, আমরা যে যাচ্ছি, মীরার কাছ থেকে বিদায় নিয়েছো? বিদায়? আকাশ থেকে পড়ল বেনান। বিদায় নেব কি? ও তো সাংঘাতিক ব্যস্ত, তুই জানো না কদিন পরে ওর বিয়ে হচ্ছে। তুমি আমার বন্ধু হয়েও গোপনে না জানিয়ে লুকিয়ে চুরিয়ে। আর কিছু বলতে পারলো না ব্যাগলে। ক্ষোভে দুঃখে ওর মুখটা সাদা হয়ে গেছে। আরে আমি না পুরো গর্দভ। হাসি চেপে সান্ত্বনা দিল বেনান। থাক, আর মিথ্যে বলতে হবে না। বুঝতে আমার আর বাকি নেই কিছু। ট্রেনে পেছনে বসা, কাঁধে টোকা দিয়ে কথা বলা, এমনি। ম্যাকমিলানের প্রেমে পড়েছে মেয়েটা। ব্যাগলের বন্ধুত্বের অবমাননায় কেঁদে ফেলতে পারে বুঝে কথাটা পারল বেনান। প্রথম দেখাই প্রেম। বিয়ের কার্ড জুবলিতে পাঠিয়ে দেবে বলেছে ওরা। তাহলে সত্যি? কানের কাছে বকবক করলে কিন্তু যাকে পাই তাকেই বিয়ে করে ফেলবো। হুমকি দিল বেনান। একটা বোতল হলে ভালো হতো। বেনানের পাশে পাশে ঘোড়ার সামনে বাড়ালো ব্যাগলে। জবাব না দিয়ে হাসলো বেনান। স্যারেল ব্যাগ থেকে একটা হুইস্কির বোতল বের করে ব্যাগলেকে দিল। ছুটছে ওরা। শহর পেরিয়ে বেসিনে চলে এলো। একসময় ল্যাটিগো পাস পেরিয়ে যাবে, চলে যাবে ল্যাটিগো বেসিন থেকে অনেক দূরে। তবে পেছনে রয়ে যাবে কয়েকজন বন্ধু, সব সময় মনে রাখবে ওদের। শেষ হলো দুর্বিপাক। কেমন লাগলো জানাবেন কমেন্টে। আর নতুন নতুন আরও অনেক গল্প শুনতে সাথে থাকুন গল্প বাই ঘাসফড়িংয়ের। ধন্যবাদ।